প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ক্যান্সার করব জয়, বিকন পাশে আছে সব সময় আজকের এই আয়োজনে। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার। পাওয়ার্ড বাই অ্যাপালুডা। আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই অ্যাপালুডা। আমাদের আজকের এই আলোচনায় বিজ্ঞ প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন স্বনামধন্য দুজন চিকিৎসক। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে আমাদের আজকের প্যানেল এক্সপার্টদের সাথে। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইউরো-অনকোলজিস্ট অধ্যাপক ডাক্তার এম.এ. সালাম, ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং সিইও ইউটিএফবি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ক্যান্সার করব জয়, বিকন পাশে আছে সবসময় আজকের এই আয়োজনে। স্যার, একটু আনমিউট করে আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি এবং এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা মনে হয় করা যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের মাঝে যুক্ত হয়েছেন তরুণ প্রতিভাবান রেডিয়েশন অনকোলজিস্ট ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, ক্যান্সার বিশেষজ্ঞ, রেসিডেন্সিয়াল সার্জন, অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আমি স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমানকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর বাসু, অনেক ধন্যবাদ। আর আমি অনেক অনার ফিল করছি আমার পিতৃতুল্য স্যারের সাথে আজকে এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পেরে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে স্পেশাল গেস্ট হিসেবে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য অন বিহাফ অফ বিকন ফার্মাসিউটিক্যালস যুক্ত আছেন মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র ম্যানেজার অনকোলজি এবং প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর বাসুদেব দা। আমি ব্যক্তিগতভাবে এবং আমার কোম্পানির পক্ষ থেকে অত্যন্ত গর্বিত বোধ করছি উপস্থিতি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর এম.এ. সালাম স্যারের উপস্থিতির কারণে, এবং সাথে সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই পুরো আয়োজনটি। অতএব আপনারা যারা এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে কোনো কিছু জানতে চান, বুঝতে চান এবং শিখতে চান, প্রিয় দর্শকদের মধ্যে যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আজকে এই আয়োজন থেকে। আপনারা সরাসরি আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবেন। আর এই জন্য যেটি করতে হবে, রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনি কোন মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন জানিয়ে এবং আপনার নাম জানিয়ে প্রশ্নটি করবেন। এছাড়াও সরাসরি ফোন করারও কিন্তু সুযোগ রয়েছে আমাদের আজকে এই আয়োজন থেকে। বিজ্ঞ প্যানেল এক্সপার্টদের সাথে সরাসরি কথা বলতে টেলিভিশন স্কলে দেখানো নম্বরে ফোন করতে পারবেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করবেন। 0177927101 এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের বিজ্ঞ প্যানেল এক্সপার্টদের সাথে আপনারা কথা বলতে পারবেন। চলুন দর্শক, চলে যায় মূল আলোচনায়। শুরুতেই যাচ্ছি অধ্যাপক ডক্টর এম.এ. সালাম স্যারের কাছে। স্যার, আপনি স্পেশালি ইউরো-অনকোলজি নিয়ে কাজ করছেন। আপনার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক বাস্তব অভিজ্ঞতা রয়েছে এই ধরনের রোগী ম্যানেজ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যদি একটু প্রথমে জানি যে এই প্রোস্টেট ক্যান্সারের ইনসিডেন্সটা বাংলাদেশে কেমন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। আমরা জানি যে প্রোস্টেট ক্যান্সার একটা অত্যন্ত মারাত্মক অসুখ এবং বহুল বিস্তৃত একটা অসুখ। স্পেশালি পশ্চিমার দেশগুলোতে, বিশেষ করে আমেরিকা এবং অন্যান্য দেশগুলোতে এর প্রাদুর্ভাব এত বেশি যে এটাকে সেকেন্ড লিডিং কজ অফ ডেথ কিংবা দ্বিতীয় মৃত্যুর কারণ হিসাবে এটা বলা হয়। আমাদের দেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও আপনাকে একটা তুলনামূলক আইডিয়া দিতে পারি। সেটি হলো, আমাদের দেশের মানুষ এখন দীর্ঘদিন বাঁচছেন, প্রায় 72 বছরের মতো পুরুষদের জীবন বিস্তৃত হচ্ছে। সেই কারণে প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি এখন বেশি বেশি করে আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রত্যেক পরিবারের পুরুষ যারা 60 ঊর্ধ্ব কিংবা 55 ঊর্ধ্ব তাদেরই প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই কারণে প্রতিটি বয়স্ক মানুষের সত্যি সত্যি নিজের দায়িত্বেই পরীক্ষা করে দেখে নেওয়া দরকার যে প্রোস্টেট ক্যান্সার আছে কিনা। কারণ আমাদের আমাদের ওপিডি কিংবা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি এত বেশি যে এখানে একটা খুব বড় ধরনের রিসার্চ করে, এপিডেমিওলজিক্যাল একটা স্টাডি করে আমাদের বুঝতে হবে
যে আমাদের দেশে এই প্রাদুর্ভাবটা কিরকম। সেটি বোঝার জন্য আরেকটু সহজ করে দিই। ইন্ডিয়াতে একটা সাম্প্রতিক একটা গবেষণায় দেখাই যায় দিল্লিতে এবং কলকাতাতে এরা সেকেন্ড ইম্পর্টেন্ট কজ অফ ক্যান্সার। তার মানে হলো এটা দ্বিতীয় বৃহত্তম ক্যান্সার এই দুইটা শহরে। অন্যান্য শহরে তৃতীয় কিংবা চতুর্থ আছে, কিন্তু ওদের এপিডেমিওলজিক্যাল স্টাডিটা এরকম বলছে। দিল্লিতে এবং কলকাতাতে প্রস্টেট ক্যান্সারের মাত্রা এত বেশি যে এটা দ্বিতীয় পর্যায়ে পড়ে। আমাদের দেশে ঢাকা শহরে বিশেষ করে আমার ধারণা এইরকমই রেজাল্ট হবে। মোস্ট ফ্রিকোয়েন্ট ক্যান্সার সিন ইন দিস কান্ট্রি। আচ্ছা এবং আচ্ছা আমাদের প্র্যাকটিসে বেশিরভাগটাই প্রস্টেট ক্যান্সার জুড়ে। তো সেই হিসাবে আমি মনে করি যে প্রস্টেট ক্যান্সারের উপস্থিতি সম্পর্কে আমাদের যে ধারণা আছে সেই ধারণাটি বোধহয় বদলানো খুব প্রয়োজন। তা না হলে আমরা অনেক প্রস্টেট ক্যান্সার মিস করে যাব। আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটি একটি অশনি সংকেত আমাদের জন্য, যে আমরা যদি একটু সচেতন না হই তাহলে এই রোগটি কিন্তু আমাদেরকে ছাড়বে না। বিশেষ করে এটি দ্বিতীয় বৃহত্তম একটি সংখ্যা, যে সংখ্যায় আক্রান্ত হচ্ছে প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা কিভাবে সেটি প্রতিরোধ করতে পারি এবং কিভাবে এর সুব্যবস্থা গ্রহণ করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে আজকের অনুষ্ঠানটি শেয়ার করুন। আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই অ্যাপোলোডা। আমাদের সাথে দুজন বিজ্ঞ চিকিৎসক আছেন। আমরা এই পর্যায়ে একটু আসতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমানের কাছে। আপনি ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ হসপিটাল আপনি কাজ করছেন, সেখানে আবাসিক সার্জন হিসেবে আপনাদের অবজারভেশনটা কি? প্রতিনিয়ত আমরা যদি বাৎসরিক একটা হিসাব করি যে ইয়ারলি কেমন রোগী প্রোস্টেট ক্যান্সার আপনাদের ওখানে আসে এবং কোন বয়সে সাধারণত এই রোগীরা আপনাদের কাছে আসছেন, আমরা যদি একটু এজ ভ্যালুয়েশনটা করার চেষ্টা করি যে সাধারণত কোন বয়সে রোগীরা এই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ধন্যবাদ ডক্টর বাসু। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল বাংলাদেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। তো সারা দেশ থেকেই আসলে এই আমাদের হাসপাতালে রোগীরা এসে থাকেন। আর প্রোস্টেট ক্যান্সারের জন্য যে মাল্টি মডালিটি অর্থাৎ বিভিন্ন বিষয়ের সমন্বিত চিকিৎসা দরকার, সেটাও আসলে একটা বিশেষায়িত হাসপাতাল ছাড়া রোগীকে প্রোভাইড করা, রোগীকে দেয়া আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আমাদের হাসপাতালে আমরা ক্যান্সার রেজিস্ট্রি বলেন বা আমাদের যে রোগীদের যে ডাটাগুলো আমরা রাখি, সেটা আসলে আমি যেটা বলতে পারি যে আমাদের হাসপাতালে 50, 60 এবং 60 রোগীরাই বেশি আসেন প্রোস্টেট ক্যান্সার নিয়ে। এবং স্যার যেটা বললেন যে আমাদের দেশের গড় আয়ু, আমাদের দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এবং সেদিক থেকে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আজকে সারাদিনে আমাদের আউটডোরে প্রায় 90 জন রোগী আমার আউটডোরে এসেছেন, রেডিয়েশন অনকোলজি আউটডোরে। তার মধ্যে কিন্তু 7 জন আমি প্রোস্টেট ক্যান্সারের রোগী পেয়েছি, যারা কিনা অ্যাক্টিভ ট্রিটমেন্টে আছেন অথবা ফলো আপে আছেন। তো আমাদের দেশে 2014 সালে একটি ক্যান্সার রেজিস্ট্রি বের হয়েছিল আমাদের ক্যান্সার হাসপাতাল থেকে, এবং রিসেন্টলি গত মাসে আমাদের বর্তমান পরিচালক আরেকটি ক্যান্সার রেজিস্ট্রি প্রকাশ করেছেন। তাতে আমাদের প্রোস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাবটা আমরা আসলে যেই ডাটা পেয়েছি তার ভিত্তিতে 7ম ক্যান্সার হিসেবে আমরা দেখিয়েছি। বাট আসলে আমি মনে করি যে আসলে ডাটাতে আমাদের কিছু গরমিল হয়েই যায়। আমাদের দেশের মানুষ সবাই শিক্ষিত না, সবাই ডাটা কাগজপত্র ঠিক মতো রাখেন না। তো আজকের দিনের একটা ছোট্ট চিত্র যদি আপনাকে আমি বলি যে আমি 90 জন পেশেন্টের মধ্যে কিন্তু 7 জন প্রোস্টেট ক্যান্সারের রোগী পেয়ে গেছি। তো এবং এদের মধ্যে তিন জনের বয়স 70 ঊর্ধ্ব। হ্যাঁ, এবং বাকি যারা এসেছেন তারা হয়তো 55 কি 60 ঊর্ধ্ব। তো আমাদের দেশের প্রেক্ষাপটে এখন কিন্তু আমাদের হাসপাতালে প্রচুর ক্যান্সারের রোগী আমরা পাচ্ছি, এবং আল্লাহর রহমতে আমাদের চিকিৎসায় তারা কিন্তু অনেকদিন ভালো থাকছেন। ধন্যবাদ।
পারলাম প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্যান্সার করব জয়, বিকন পাশে আছে সবসময়। আমাদের আজকে আলোচনার বিষয় প্রোস্টেট ক্যান্সারের কারণ, চিকিৎসা এবং প্রতিকার। কি কারণে হয় নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে। চলুন আমরা শুনে আসি প্রফেসর ডক্টর এম এ সালাম স্যারের কাছ থেকে। স্যার, আসলে এই আমরা যদি এখন কারণ খোঁজার চেষ্টা করি যে এই প্রোস্টেট ক্যান্সারের পেছনে কি কি কারণ জড়িত রয়েছে, স্যার একটু আনমিউট করবেন কাইন্ডলি। আনমিউট করে শুরু করবেন। তবে স্যার একটু আমরা থামাচ্ছি, আমাদের একজন ফোনে একজন দর্শক যুক্ত হতে চাচ্ছে। আমরা একটু জানতে চাই কি আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমাদের সাথে দুজন বিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম, আমার বয়স 35। জি, তো আপনার প্রোগ্রামটা আমরা দেখছিলাম, আসলে আমরা কি ধরনের টেস্ট গুলো করলে বুঝতে পারবো যে আমাদের প্রোস্টেট ক্যান্সার হয়েছে? বাহ, চমৎকার। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য, এবং বিনীত অনুরোধ জানাবো পুরো সময়টা জুড়েই থাকবেন, কারণ একটু পরেই আমরা পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আসবো। আমাদের সাথেই থাকুন। জি স্যার, আপনার এই প্রোগ্রামটা আমরা সবসময় দেখি, খুব ভালো লাগে স্যার, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং প্যানেলে যারা ডাক্তাররা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। স্যার, এই পর্যায়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কি কি কারণ জড়িত এই প্রোস্টেট ক্যান্সারের সাথে। বিজ্ঞানীরা এই অনুসন্ধান করেই যাচ্ছেন এখন পর্যন্ত। খুবই সম্প্রতিকালে যে বিষয়টার প্রতি সবাই দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হলো জেনেটিক কারণ। অর্থাৎ হলো মানুষের শরীরের যত সেল আছে তার মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের উপরে অসংখ্য জিন থাকে। এই জিনগুলো ডিএনএ মলিকুল, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, এর মধ্যে এটা দিয়েই জিন গঠিত হয়। এটার মধ্যে এই কোডিংটা থাকে, এবং এই কোডিংটা এই জিনগুলোই রেগুলেট করে সেলের ফাংশনটা কি হবে, সেল বাড়বে কমবে, কিংবা সেলের দ্রুত গতিতে বংশবিস্তার করবে কিনা, এই সমস্ত কারণে। তো অঙ্কোজিন একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রত্যেকের শরীরে প্রত্যেকটা সেলের মধ্যেই আছে। এই অঙ্কোজিনের আবার রেগুলেটর আছে। রেগুলেটরটা হলো, এটা প্রমোটর আছে এবং ইনহিবিটরও আছে। তো এটা স্বাভাবিক সুস্থতা আমরা পাই, তার কারণ হলো প্রমোটর এবং ইনহিবিটর এর একটা ব্যালেন্স থাকে। এই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় যে কোনো কারণে, এবং যদি প্রমোটরটা যদি ভূমিকা পালন বেশি করে করতে থাকে, তাহলে সেল ডিভিশন দ্রুত গতিতে বাড়তে থাকে। তখন একটা জায়গাতে হয়তো পিণ্ডের সৃষ্টি হতে পারে। সেই পিণ্ডটা যদি অনেক বেশি দ্রুত গতিতে বাড়ে সেটা ক্যান্সার হতে পারে। সেটি যদি প্রস্টেটে হয় তাহলে সেটি প্রস্টেট ক্যান্সার। এখন কথা হলো কি কারণে এটা হতে পারে এবং কেন এটা হয়। এটা একটা দুর্বোধ্য জিনিস। সম্ভবত আমাদের বংশানুক্রমে জেনেটিক্সের যে সমস্ত কোডিং গুলো আছে, এই কোডিং গুলোই দায়ী। এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টর বিজ্ঞানীরা দিক নির্দেশনা দিয়েছেন, খাবার দাবার সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু ঠিক এরকম না যে জাঙ্ক ফুড খেলেই প্রস্টেট ক্যান্সার হবে, এরকমও যেমন না। কিন্তু এটাও ঠিক যে যারা জাঙ্ক ফুড খান, বিশেষ করে আমেরিকাতে বেশি দেখা যায়, তাদেরই ক্যান্সার বেশি হয়, এটাও ঠিক। আবার যারা লাইকোপেন কিংবা অন্য ফ্রেশ ভেজিটেবল লাইক টমেটো কিংবা পমিগ্রানেট, এগুলো যারা বেশি খান, তাদের যে ক্যান্সার হবে না এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য নাই। কিন্তু এটাও ঠিক যে যারা এই সমস্ত খাবারে বেশি অভ্যস্ত, তাদের মধ্যে ক্যান্সারের প্রাদুর্ভাবটা কম। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনও বলা যায়, যেমন আমাদের দেশে তুলনামূলকভাবে আমেরিকার তুলনায় প্রস্টেট ক্যান্সার কম, ইউরোপিয়ানদের তুলনায় প্রস্টেট ক্যান্সারের এভিডেন্সটা কম। কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত আমরা বুঝতে পারছি যে আমাদের খাবার দাবার এবং আমাদের লিভিং স্টাইলটা ইউরোপিয়ানদের মতো হয়ে যাচ্ছে কিংবা আমেরিকানদের মতো হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে প্রস্টেট ক্যান্সারের উপস্থিতিও বেশি বেশি করে নির্ণয় করা যাচ্ছে। তো সে কারণে মনে হয় যে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়েই যাচ্ছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখনকার সাম্প্রতিক স্টাডি নিউ মেসেজটা হলো জেনেটিক্স। এই জেনেটিক্সের কারণেই আমাদের প্রস্টেট ক্যান্সার গুলো হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যার দেখতে পাচ্ছি যে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আমরা একটু ধন্যবাদ জানাচ্ছি। যুক্ত আছেন জিএস এর জয়, যুক্ত আছেন জাভেদ আলম, সাবিনা নাসরিন, যুক্ত আছেন ডাক্তার কে আক্তার, তিনি যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে। প্রশ্ন করেছেন স্যার সরাসরি আপনার কাছেই। অধ্যাপক ডক্টর এম এ সালাম স্যারকে আমার হাজার সালাম।
সেই সাথে একটি প্রশ্ন আছে যে যেহেতু জেনেটিক্স এর ব্যাপার এখানে জড়িত, সেক্ষেত্রে বাবার যদি প্রোস্টেট ক্যান্সার হয় পরবর্তীতে ছেলের হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? স্যার উত্তর কি আশা করছি? খুবই বেশি। বাবার যদি বংশানুক্রমে যদি প্রস্টেট ক্যান্সারের কোনো রকম এভিডেন্স থাকে, শুধু প্রস্টেট ক্যান্সার না, যাদের কোলন ক্যান্সার আছে, যাদের ফ্যামিলিতে মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল, তাদেরও এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য ফ্যামিলি হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ, এবং যাদের ফ্যামিলিতে এই সমস্ত ক্যান্সার আছে তাদের তাদের এই বিষয়ে অবশ্যই ভালো করে স্টাডি করা দরকার। ভালো করে স্টাডি করার কথাটা বলছি এই জন্য যে আমরা ধরে নিই যে প্রস্টেট ক্যান্সার 70 বছরে হবে, 75 বছরে হবে, কিন্তু তা নয়। ফ্যামিলিয়াল ক্যান্সারগুলো আমরা দেখি 40 বছরের বয়সেও হতে পারে। আমাদের সাধারণ স্ক্রিনিং প্রোটোকলটা হলো 55 বছর থেকে 70 বছর পর্যন্ত, কিন্তু আমি মনে করি যে যদি ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার থাকে তাহলে তাদের স্ক্রিনিং প্রোগ্রামটা 40 বছর থেকে শুরু করা দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমার মনে হয় সকল চিকিৎসকের খুবই সতর্কতার সাথে এই কথাটা মনে রাখা দরকার। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্যান্সার করব জয়, বিকন পাশে আছে সবসময়। আমরা সত্যি চাই ক্যান্সারকে জয় করে সুন্দর একটি পৃথিবী নির্মাণ করতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি। ডাক্তার সোনিয়া রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে এবং বিকন ফার্মাসিউটিক্যালসকে সুন্দর একটি আয়োজনে দুজন বিজ্ঞ চিকিৎসককে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমার একটি প্রশ্ন ছিল যে প্রোস্টেট ক্যান্সারের রোগীদের ক্লিনিক্যাল সিমটমস গুলো কি কি? আমরা উত্তরটি আশা করছি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ নোমানের কাছ থেকে। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। বেসিক্যালি আমাদের দেশে আমরা তো সমস্যা না হলে ডাক্তারের কাছে আসি না। সমস্যা হলেও সেটা অনেকদিন আমরা পুষে রাখি, হয়তোবা আশেপাশে কাউকে এটা নিয়ে টাইম পাস করি। তো প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ কি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রোস্টেট ক্যান্সারের কারণে, প্রোস্টেট ক্যান্সার যেখানে হয় সেখানকার কিছু সমস্যা হয়, এবং যদি ক্যান্সারটা আশেপাশে কোথাও ছড়িয়ে যায় সেই অনুযায়ী কিছু লক্ষণ প্রকাশ পায়, এবং যদি দূরবর্তী অর্থাৎ হাড়ে অথবা ব্রেনে, মাথায় ছড়ায়, সেক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায়। প্রথমেই আসি, যদি প্রোস্টেট ক্যান্সার যেখানে হয় সেখানে যদি লক্ষণ প্রকাশ পায়, কি প্রকাশ পেতে পারে? 1 নাম্বার কথা হচ্ছে, এটা কিন্তু অনেক সময় লক্ষণহীন অর্থাৎ উপসর্গহীন থাকে। সেজন্য স্যার একটু আগে যেটা বলে গেলেন স্ক্রিনিং, এই স্ক্রিনিং প্রোগ্রামটা খুবই জরুরি। সাধারণত বলা হয় 45 বছর থেকেই স্ক্রিনিংটা শুরু করতে, কারণ 50 এবং 55 পুরুষদের অনেক সময় উপসর্গহীনভাবেই কিন্তু প্রোস্টেট ক্যান্সারটা শরীরে থাকতে পারে। আর যাদের হাই রিস্ক গ্রুপ, যেটা স্যার একটু আগে বলে গেলেন যে বাবার যদি থাকে তাহলে ছেলের হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আরো কম বয়স অর্থাৎ 40 বছর বয়স থেকেই স্ক্রিনিং প্রোগ্রাম শুরু করা উচিত। সেই স্ক্রিনিং প্রোগ্রাম কিভাবে করতে হয় সেটা আমি পরে আসবো। তো 1 নাম্বার কথা হচ্ছে উপসর্গহীন হতে পারে। 2 নাম্বার হচ্ছে প্রস্রাবের যত সমস্যা, যেগুলি সাধারণত বয়স হলে, প্রোস্টেট বড় হলে হতে পারে, যেমন প্রস্রাব করতে সমস্যা হয়, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, প্রস্রাব ফোঁটায় ফোঁটায় পড়তে পারে, প্রস্রাবের রাস্তাটা বন্ধ হয়ে গেলে যে সমস্যাগুলো হয়, যে বারবার প্রস্রাব আসে, কিন্তু প্রস্রাব করতে গেলে অল্প একটু করার পরেই তার মনে হয় যেন প্রস্রাব করা শেষ, আবার একটু পরে আবার প্রস্রাব আসে, অর্থাৎ বারবার প্রস্রাব আসে, কিন্তু যখন আসে খুব দ্রুত বাথরুমে যেতে হয়, না হয় হয়তোবা ফোঁটায় ফোঁটায় প্রস্রাব বের হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় প্রস্রাব করার পরেও ফোঁটায় ফোঁটায় ঝরে, ঠিক যেন কমপ্লিশনের ফিলিংসটা আসে না। এই সমস্যাগুলো যেগুলো সাধারণ একটা প্রোস্টেট বড় হলে যেটাকে আমরা বিপিএইচ বলি, সাধারণ যে রোগটা বয়স হলে অনেকেরই হয়, সেরকম সিমটম গুলো কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও হতে পারে। এর বাইরে যদি ক্যান্সারটা আশেপাশে কোথাও ছড়ায়, বিশেষ করে আশেপাশে লিম্ফ নোড বলে কিছু জিনিস থাকে, 2 পায়ের 2 দিকে, ডান দিকে এবং বাম দিকে যদি এই রোগটা ছড়িয়ে যায়, তখন সেই টিউমারটা বড় হবার কারণে পায়ের দিক থেকে যদি রক্ত আসা বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু পা ফুলতে পারে, পেটে পানি আসতে পারে। আর রোগটা যদি আরো দূরে কোথাও ছড়ায়, সবার আগে আসলে এই রোগটা মেরুদণ্ডের হাড়, শরীরের অন্যান্য জায়গার হাড়ে, অথবা মাথার মস্তিষ্কে, অথবা আমাদের স্পাইনাল কর্ডে কিন্তু ছড়ায়। যদি তাই হয়, সেক্ষেত্রে
ব্যথা অনুভব হবে, বিশেষ করে যদি মেরুদণ্ডের হাড়ে ছড়ায় মেরুদণ্ডে ব্যথা অনুভব হবে, যদি মাথায় অর্থাৎ ব্রেনে ছড়ায় সেক্ষেত্রে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি হওয়া, এই উপসর্গগুলো হতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আল নোমান। আপনার সুন্দর প্রাঞ্জল ভাষায় যে প্রোস্টেট ক্যান্সারের যে লক্ষণগুলো বর্ণনা করলেন, আমার মনে হয় যে যারা তরুণ শিক্ষার্থী রয়েছেন, যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য অনেক উপকারে আসবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যেতে চাই এই পর্যায়ে আমাদের প্যানেল এক্সপার্ট অধ্যাপক ডক্টর এম এস সালাম স্যারের কাছে। স্যার নিশ্চয়ই যুক্ত আছেন আমাদের সাথে। তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের এই আলোচনাটি হচ্ছে ক্যান্সার করব জয়, বিকন পাশে আছে সবসময়। আমরা সত্যি পাশে থাকতে চাই আপনাদের, বিশেষ করে যারা ক্যান্সার আক্রান্ত, এবং তাদের মুখে হাসি ফোটাতেও চাই। আর সেই হাসি ফোটানোর লক্ষ্য মাত্রা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে। প্রোস্টেট ক্যান্সার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে রাখুন। নিশ্চয়ই আমাদের প্যানেল এক্সপার্ট বৃন্দ আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবেন। আপনারা দেখছেন আমাদের আজকের এই আয়োজন সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই অ্যাপোলোটা। আমাদের সাথে দুজন বিজ্ঞ প্যানেল এক্সপার্ট যুক্ত আছেন, অধ্যাপক ডক্টর এম এ সালাম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান। আমরা একটু সালাম স্যারের কাছে এই পর্যায়ে আসতে চাই। একজন দর্শক প্রশ্ন করেছেন, ডাক্তার মোহাম্মদ রাজীব আহমেদ চৌধুরী, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। প্রশ্ন করেছেন অধ্যাপক ডক্টর এম এ সালামকে। স্যার আসসালামু আলাইকুম, ভীষণ ভালো লাগছে আজকে এই আলোচনাটি। আমার প্রশ্ন হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্রেশার অর্থাৎ বিপিএইচ থেকে কি এটি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে কিনা, আর সেক্ষেত্রে কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বিপিএইচ থেকে, যাতে ম্যালিগন্যান্সির দিকে না যায়, সেক্ষেত্রে আমরা কি প্রতিরোধ ব্যবস্থা করতে পারি? স্যারের কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি অনেককেই প্রভাবিত করে, কিন্তু বিষয়টার উত্তরটা খুব সহজ। সেটি হলো প্রস্টেট ক্যান্সার এবং বিপিএইচ দুটো আলাদা অসুখ। একটা থেকে আরেকটায় যে কনভার্ট হয় তা কিন্তু নয়। বিজ্ঞানীরা বহু গবেষণা করেছেন, কিন্তু গবেষণার ফলাফল এটাই যে বিপিএইচ বিষয়টা সেটি হলো বিনাইন হাইপারপ্লেসিয়া অফ দ্য প্রস্টেট। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, সে কারণ নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু সঠিক কারণটি আমরা খুব বেশি জানি না। কিন্তু আমরা জানি যে এটা বয়সের সাথে সাথে এটা প্রস্টেট গ্ল্যান্ডের হাইপারপ্লেসিয়া হতে থাকে এবং একটা পর্যায়ে যে সমস্যা তৈরি করতে থাকে। কারো কারো প্রস্রাবে নানাবিধ অসুবিধার মধ্যে একটা বিরাট অসুবিধা হতে পারে যে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, কিন্তু তার মানে যে এটা ক্যান্সার তা কিন্তু না। আর এটা অবহেলা করলে কিংবা যদি চিকিৎসা না করা হয় তাহলে যে ক্যান্সার পরিণত হবে তাও না। প্রস্টেট ক্যান্সার ইজ এ ডিফারেন্ট ডিজিজ। এইটি ডেভেলপ করে সাধারণত প্রস্টেটের যে পেরিফেরাল জোনটা আছে বাইরের দিকের অংশে সাধারণত ডেভেলপ করে, কিন্তু অন্য অংশেও ডেভেলপ করতে পারে, কিন্তু তাদের পরিমাণ হলো অ্যাপ্রক্সিমেটলি 10% 15%-এর মতো। কিন্তু বেশিরভাগটা প্রস্টেট ক্যান্সারটা এই পেরিফেরাল জোনেই হয়ে থাকে। তো দুইটা প্রকৃতিগতভাবে যেহেতু এটি আলাদা অসুখ এবং নির্ণয় করার সুবিধাও আছে, তো সেই কারণে দুটো অসুখের মিলে যাওয়ার সম্ভাবনাটা দু একটা ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু একটু সাবধান হলে চিকিৎসক এটা আলাদা করেই বুঝতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই এবং উত্তরটি স্যার আপনার কাছ থেকে প্রত্যাশা করছি, কারণ যে দর্শক যুক্ত হয়েছেন তিনি আপনাকে মেনশন করে প্রশ্নটি করেছেন। মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে, লিখেছেন যে স্যার, যদি আর্লি স্টেজে প্রোস্টেট ক্যান্সার হয় সেক্ষেত্রে কোনো বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে কিনা, অর্থাৎ সন্তান উৎপাদনে কোনো সমস্যা হবে কিনা। জয়নালের প্রশ্নটি উত্তর প্রদান করবেন অধ্যাপক ডক্টর এম এ সালাম। আর্লি স্টেজে প্রস্টেট ক্যান্সারটি যদি হয় এবং পার্টিকুলারলি ক্যান্সারটি যদি ফার্টিলিটি এজ, যেমন ধরুন 50-এর বয়সে কিংবা 60-এর বয়সে যদি হয়ে থাকে এবং তার প্রকৃত চিকিৎসা দিতে গেলে হয় আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয় কিংবা রেডিয়েশন থেরাপি দিতে হয়। দুটো চিকিৎসাই কিন্তু তার প্রজনন বেশ খানিকটা প্রভাব বিস্তার করে। যেমন ধরুন যদি আমরা অপারেশনটা করি, রেডিক্যাল প্রোস্টেটেক্টমি, সেটি আমরা রোবোটিক টেকনোলজিতে করি কিংবা ল্যাপারোস্কোপিক টেকনোলজিতে করি কিংবা ওপেন অপারেশনে করি, সেখানে সেমিনাল ভিসাইকেল সহ ভাস ডিফারেন্স সহ আমরা কিন্তু পুরো জিনিসটা আমরা এন ব্লক বের করে নিয়ে আসি।
তো এখানে তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে স্পার্ম ট্রান্সপোর্টেশনের লাইনটা ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যখন রেডিয়েশন থেরাপি দেই, আমার বন্ধু আরো বিস্তৃত বলবেন, সেটি আমরা 3D CRT হোক, IMRT হোক, অথবা IGRT হোক, অথবা সাইবার নাইফ হোক, যেটাই আমরা ব্যবহার করি, এটি কিন্তু প্রস্টেট, সেমিনাল ভেসিকল এগুলোতে প্রভাব বিস্তার করে। অতএব ফার্টিলিটির কথা আমরা ওই সময় চিন্তা করি না, আমরা চিকিৎসা করার সময় আমরা চিন্তা করি হাউ টু সেভ লাইফ অ্যান্ড হাউ টু কিওর দ্য পেশেন্ট উইথ অ্যান ইন্টেন্ট অফ কিওর। আমরা এরকমই চিন্তা করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আমরা একজন দর্শককে যুক্ত করতে চাই, ফোন করেছেন আমাদের মাঝে। প্রিয় দর্শক আচ্ছা। আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে সানি বলছিলাম। হ্যাঁ সানি, বলুন। আমাদের দুজন বিজ্ঞ প্যানেল এক্সপার্ট আছেন, প্রফেসর ডক্টর এম এস সালাম, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান। আপনার প্রশ্নটি রাখুন। আচ্ছা, আমার হচ্ছে নানা ভাই, বয়স হচ্ছে 70 প্লাস। হ্যাঁ, হচ্ছে ওনার হচ্ছে এই যে ক্যান্সারটা সার্জারি করতে কেমন কষ্ট আসবে? সার্জারি করতে কেমন মানে খরচ হবে? তার কি প্রস্টেট হ্যাঁ। ক্যান্সার? হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সার। বোধহয় বল হ্যাঁ। এই প্রশ্ন হ্যাঁ, উত্তর জি স্যার। স্যার আপনি যেহেতু তিনি যদি সরকারি হাসপাতালে আসেন, যেমন আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে, ওখানে একটা খুব প্রতিষ্ঠিত একটা ক্যান্সার সেন্টার আছে, সরি ইউরো অনকোলজি সেন্টার আছে। এখন ওই সেন্টারে যারা বিশেষজ্ঞ কাজ করছেন, তারা অত্যন্ত যত্নের সাথে আপনার এই অপারেশনটি বিনা খরচেই করে দেবেন। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আমি কাজ করতাম, সেখানে আমি আমার ইউনিটটি এস্টাবলিশ করে যেটা রেখে এসেছি, ইউরো অনকোলজির 3টে ইউনিট আছে সেখানে তারা প্রচুর কাজ করছেন, আমাদের সহকর্মীরাই কাজ করছেন এবং অত্যন্ত যত্নের সাথে তারা রেডিক্যাল প্রস্টেক্টমি এগুলো করছেন। অতএব আপনার নানার এখানে চিকিৎসা হলেও কোনো প্রশ্ন উঠবে না যদি উনি ফ্রি বেডে থাকেন। তবে যদি পেইং বেডে থাকেন তাহলে খরচ বাড়বে। প্রাইভেট সেন্টারে গেলে এর কোনো শেষ নাই। আপনি অনেক বড় বড় হাসপাতালে আছে, সেখানে অনেক খরচ হবে, আবার অনেক কম খরচের হাসপাতাল আছে, সেখানে আপনি কম খরচেও চিকিৎসা নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ দর্শক। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যান্সার করবে জয় বিকন পাশে আছে সবসময় এই আয়োজনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন? জি, আমি খুলনা থেকে ইশতিয়াক বলছিলাম এবং আপনাদের অনুষ্ঠানে দেখছি, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, আমার দাদা, ওনার বয়স আপনার 60 উপরে। এখন ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে ওনার প্রস্রাব হচ্ছে আপনার অজান্তে ঝরে পড়ে। এই যে প্রস্রাব ঝরে পড়া, এই ঝরে পড়া রোধে কি আসলে কোনো ব্যায়াম রয়েছে কিনা, যেগুলো করলে আসলে অজান্তে যে প্রস্রাব ঝরে পড়ে এটি আসলে রোধ করা সম্ভব? আচ্ছা আচ্ছা, স্যার আপনি যদি প্রশ্ন উত্তরটি দেন, প্রফেসর ডক্টর এম এস সালাম। অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য, কারণ এইরকম সমস্যা নিয়ে অনেকেই আসেন। 70 বছর বয়সে প্রস্টেট ক্যান্সারের একটা সম্ভাবনা থেকেই যায়, কিন্তু বিপিএইচও তো থাকতে পারে। প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনাটা খুব সহজেই শারীরিক পরীক্ষার মাধ্যমে কিন্তু কিছুটা বোঝা সম্ভব। যেমন মলদ্বারে যদি ডাক্তাররা আঙুল দিয়ে পরীক্ষা করেন, তাহলে প্রস্টেটের নোডুলারিটি কিংবা অ্যাবনর্মাল ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ফাইন্ডিং যদি পান, একটা সিরাম পিএসএ যদি করে ফেলেন, তারপরে একটা এমপিএমআরআই যদি করে ফেলেন, সন্দেহজনক হলে একটা বায়োপসি যদি করে ফেলেন, তাহলে খুব সহজেই এটা ডায়াগনোসিসটা করা যেতে পারে। কনফিডেন্টলি একটা প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যেতে পারে। কিন্তু তার বাইরে বিপিএইচ এর জন্য কিন্তু এরকম সমস্যা হতে পারে। আরো অনেক কারণ আছে যেগুলোর জন্য সমস্যা হতে পারে। একটা সিস্টোস্কোপি করাটাও প্রয়োজন, কারণ হয়তোবা একটা ব্লাডার ক্যান্সারও এর মধ্যে থাকতে পারে। প্রস্রাব অনিয়ন্ত্রিত হলে 70 বছর বয়সের মানুষের জন্য নিশ্চয়ই খুঁজে বের করতে হবে কি কারণে এটি ঘটছে। অতএব আপনার চিকিৎসক সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সমস্ত ইনভেস্টিগেশন করে তাকে বের করতে হবে যে কি কারণে এই ইনকন্টিনেন্সটা হচ্ছে, এবং তারপরে সেই চিকিৎসাটি সঠিকভাবে প্রয়োগ করলে তাহলে উনি মুক্ত হবে। পরে আসে নাকি উপসর্গগুলো দেখা দিলে সরাসরি আপনাদের কাছে আসে, নাকি রেফার কেস হিসেবে আসে? মানে আপনারা কোন স্টেজে রোগীগুলোকে পেয়ে থাকেন? ধন্যবাদ বাসুদেব। অ্যাজ অ্যান অনকোলজিস্ট, আমি যেহেতু একজন অনকোলজিস্ট, আমার কাছে কিন্তু আসলে রোগীরা ডায়াগনোসিস হয়েই আসেন। আর বিশেষ করে আমার কর্মক্ষেত্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল,
সেখানে যে ইউরো অনকোলজি ডিপার্টমেন্টটি আছে, সেখানেও কিন্তু রোগীরা প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়েই আসে। কারণ একজন মানুষ যখন তার প্রস্রাবে কোনো জ্বালাপোড়া, রক্ত যাওয়া এ ধরনের সমস্যা অনুভব করেন, তখন কিন্তু সবার আগে তিনি একজন ইউরোলজিস্টের কাছেই যান। তো ইউরোলজিস্ট তখন পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সেই পরীক্ষার মধ্যে দেখা গেছে পায়খানা রাস্তায় হাত দিয়ে পরীক্ষা করা, রক্তের পিএসএ পরীক্ষা করা, আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করা থেকে শুরু করে আরো অনেক ধরনের পরীক্ষা আছে। এগুলো করেই কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। বেসিক্যালি আমাদের এখানে একেবারে ডায়াগনোসিস ছাড়া এখন পর্যন্ত কোনো রোগী আসলে আমি পাইনি। কারণ আমাদের এখানের ব্যাপারটা এরকম যে অন্য হাসপাতাল থেকে যখন রেফার করে বা অন্য ইউরোলজিস্ট যখন রেফার করে আমাদের কাছে, তখনই আমরা রোগীগুলো পাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আসলে আমাদের দেশে রোগীগুলো একটু অ্যাডভান্স স্টেজেই আসেন। কারণ আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশের রোগীগুলো একটু উপসর্গ অবহেলা করেন, একটু সময় নষ্ট করেন। তারপরে যখন প্রথম ডাক্তারের কাছে যান, তখন ওষুধ তাকে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেওয়া হয়, সেখানেও কিছু সময় নষ্ট হয়। তো স্টেজ যদি বলেন, আমি বলবো যে যদি অন্য হাসপাতাল থেকে রেডিক্যাল প্রোস্টেটেক্টমি অর্থাৎ প্রোস্টেটের অপারেশন করে আসেন, শুধুমাত্র সেই কেসগুলোই আমরা পাই যে স্টেজ 1 অথবা স্টেজ 2, অর্থাৎ প্রোস্টেট অথবা তার আশেপাশের যে অঙ্গগুলো সেটুকুর মধ্যেই রোগটা কনফাইন্ড আছে, রোগটা সেটুকুর মধ্যেই আছে। আর যখন রোগটা কোনো ইউরোলজিস্টকে বাইপাস করে অন্য কোনো ভাবে আসেন, অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানের মাধ্যমে আসেন, তখনই কিন্তু আমরা সাধারণত অ্যাডভান্স স্টেজ অর্থাৎ স্টেজ 3 অথবা 4, অর্থাৎ পেটের অন্য নোডগুলোতে, অন্যান্য তলপেটের অন্যান্য জায়গাগুলোতে রোগটা ছড়িয়ে যায়, অথবা সরাসরি সে পিঠে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন, অর্থাৎ তার রোগটা প্রোস্টেট থেকে তার পিঠের মেরুদণ্ডের হাড়ে অলরেডি ছড়িয়ে গিয়েছে। এই অবস্থাতেও কিন্তু আমাদের কাছে রোগীগুলো আসেন। অর্থাৎ ডিস্টেন্স মেটাস্টেসিস, অর্থাৎ এটি ছড়িয়ে যাওয়া, অর্থাৎ চারপাশে ছড়িয়ে যাচ্ছে বা দূরবর্তী জায়গায় এটি এক্স্যাক্টলি চলে যাচ্ছে। ডিস্টেন্ট মেটাস্টেসিস স্টেজ 4, অ্যাডভান্স স্টেজ। স্যারের কাছে আসতে চাই আমরা। আসলে আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের উদ্দেশ্য এটাই যে একজন রোগী এই যে অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, এই চলে যাওয়াটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। তাকে যদি আমরা প্রাইমারি স্টেজে নির্ণয় করে চিকিৎসা স্টার্ট করতে পারি, সেক্ষেত্রে তো তার সার্ভাইভাল রেট অনেক ভালো। কিন্তু কি কারণে আমাদের দেশের রোগীরা এরকম অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, সেই জায়গাগুলোতে আপনার ব্যাখ্যাটা কি স্যার? প্রফেসর ডক্টর জামাল সালাম। এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে করবেন এটা আমি ভাবিনি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যেটা আমরা প্রতিনিয়ত চিন্তা করি, এবং এই ইস্যুটির যদি সঠিক সমাধান কোনো ক্লিনিশিয়ান জানেন, তাহলে তার রোগীটি দীর্ঘায়ু লাভ করবেন। এবং সিকোয়েন্স অফ ট্রিটমেন্ট এটা যদি পারফেক্ট হয়, তাহলে উনি আনলিমিটেড নর্মাল লাইফ দীর্ঘদিন এনজয় করতে পারবেন। সবাই তো মরে যাবে, এমনকি মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারগুলো যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, তাহলে তাদের পক্ষেও দীর্ঘজীবন লাভ করা সম্ভব। আগে কিন্তু এটি সম্ভব ছিল না। বর্তমানে যে সমস্ত ওষুধপত্রগুলো এসছে ব্যাপক রিসার্চের প্রেক্ষিতে, সেই ওষুধপত্রগুলোর এমন কল্যাণকর দিক আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রস্টেট ক্যান্সারের পেশেন্টরা যে অবস্থাতেই থাক না কেন দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন। সব ক্যান্সার কিন্তু এরকম নয়। অন্য ক্যান্সারে আমরা তো বলি ক্যান্সার সার্ভাইভার, কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সারে বলবো যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে তারা নর্মাল লাইফ লিড করতে পারে না। আমরা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, যদি আমরা মিনিস্টারদের কথাই বলি, তাদের মধ্যে অনেকেই আছেন প্রস্টেট ক্যান্সারের আক্রান্ত, আমরা জানিও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে sequencing of advanced medical treatment as well as surgery and other technological aspects related to radiation therapy এখানে প্রভূত উন্নতি হয়েছে। তো এই কারণে আমরা বলবো যে সঠিকভাবে চিকিৎসা করলে প্রস্টেট ক্যান্সার নিরাময় করা সম্ভব এবং দীর্ঘ আয়ু লাভ করাও সম্ভব, কিন্তু চিকিৎসা না করলে মৃত্যু যে অবধারিত অতি সত্বর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে একটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে চিকিৎসা পদ্ধতির কথা যদি আমরা আসি, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি? প্রোস্টেট ক্যান্সারে যারা আক্রান্ত তাদের ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি?
আমরা অনেক কিছু বিবেচনা করি। এই একটা প্রোটোকল তৈরি করার জন্য আমরা অনেক ইনভেস্টিগেশন করে আমরা একটা ফরম্যাট দাঁড় করাই, যেটা হলো প্রস্টেট ক্যান্সারের ওই পার্টিকুলার পেশেন্টের জন্য প্রোটোকল। এইরকম একটা প্রোটোকল আপনার জন্য নির্ধারিত প্রোটোকল যেটি তৈরি করা হলো, এই প্রোটোকল অনুযায়ী আপনার চিকিৎসা হবে। তার ফলো আপ তার মধ্যে থাকে, ওষুধপত্রের ব্যাপারটা থাকে, এবং পরবর্তীকালে উনি কি কি হতে পারে, সমস্যাগুলো হতে পারে সেগুলো বলা থাকে। আর রোগীদের ফলো আপের ব্যাপারটা যেহেতু নিশ্চিত করা থাকে, সেই হেতু পরবর্তীকালের চিকিৎসাগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করা সম্ভব হয়। যেমন ধরুন, যদি এটা আর্লি স্টেজে যদি প্রস্টেট ক্যান্সার আমরা দেখতে পাই, তখন তার গ্রেডিংটা আমাদের জানা দরকার। যদি একদম লো গ্রেড হয়, প্রস্টেট ক্যান্সারের গ্রেডিংটা গ্লিসেন স্কোরের যদি গ্রেড গ্রুপ 1 যদি হয়, 3+3 6, এগুলো প্যাথোলজিক্যাল বিভিন্ন রকমের জটিল ক্যালকুলেশন আছে, সেটি আমি এখানে বলতে চাই না, সময় নষ্ট হবে। কিন্তু যদি 3+3 কিংবা এইরকম লো রিস্ক প্রস্টেট ক্যান্সার যদি হয়, তাহলে আমরা তাদের কোনো চিকিৎসাই দিব না। আমরা শুধু বলবো আপনি অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকেন, 3 মাস পর পর আমাদের কাছে আসবেন, আমরা একটু পরীক্ষা করে দেখব, সব যদি ঠিক থাকে তাহলে আপনি বাড়ি চলে যাবেন। আর যদি কোনো অসুবিধা আমরা দেখতে পাই, তাহলে আপনাকে আবার পরীক্ষা নিরীক্ষা করব, হয়তো আবার বায়োপসি করব, হয়তো আরো অন্যান্য পরীক্ষা করব। তার প্রেক্ষিতে যদি কোনো চিকিৎসা দেওয়া যুক্তিযুক্ত মনে হয়, আমরা সেটি আপনার সাথে আলোচনা করব। তো এই কারণে অ্যাক্টিভ সার্ভিলেন্স অর্থাৎ হলো বিনা চিকিৎসাতেও প্রস্টেট ক্যান্সার ভালো রাখা সম্ভব। কিন্তু যদি হাই রিস্ক হয় এবং যদি সীমিত পর্যায়ে থাকে, তাহলে আমরা দেখি অনেক কিছু, তার স্ট্যাটাস, তারপরে সোশ্যাল স্ট্যাটাস, তার ফিনান্সিয়াল স্ট্যাটাস, তার কোমরবিডিটিস, এই সমস্ত দেখে তারপরে একটা চিকিৎসার কথা আমরা তার সাথে আলোচনা করি। কারণ এখানে দুটো ফর্মের চিকিৎসা খুবই কার্যকরী। প্রথম কথা হলো অপারেশন করা যেতে পারে ইন দ্য ফর্ম অফ রেডিক্যাল অপারেশন, রেডিক্যাল প্রস্টেটেক্টমি। সেকেন্ড অল্টারনেটিভ, অথবা সেটাও একটা চিকিৎসা যেটা এত বিস্তৃতি লাভ করেছে, যেটা এত ডেভেলপমেন্ট হয়েছে নতুন প্রযুক্তি আসার প্রেক্ষিতে, যে অনেক পেশেন্টই তারা বলেন যে না, আমরা শল্য চিকিৎসাতে যাচ্ছি না, আমরা অল্টারনেটিভ রেডিয়েশন থেরাপিতে আমরা যাব। রেডিয়েশন থেরাপির ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। আমার সতীর্থ আরো ভালো করে বুঝিয়ে বলবেন আপনাদের, তবে আমি যেটুকু জানি সেটুকু বলছি, যে সম্প্রতিকালে আইএমআরটি, আইজিআরটি এবং তার সাথে ব্র্যাকিথেরাপি যোগ করা হয়, এটাকে বলে হাই ডোজ রেডিয়েশন ট্রিটমেন্ট। অ্যাট সেম টাইম সাইবারনাইফ থেরাপিটা খুব বেশি পপুলার হয়ে যাচ্ছে আমেরিকাতে বর্তমানে, কারণ সুবিধাটা হলো ভেরি হাই ডোজ রেডিয়েশন দেয়া সম্ভব হয় সাইবারনাইফে। ফলে 5 দিনের চিকিৎসাতেই চিকিৎসাটি কমপ্লিট করা সম্ভব, কিন্তু ফর্মাল রেডিয়েশন থেরাপিতে প্রায় 6 সপ্তাহের মতো সময় লাগে। যদিও হাইপোফ্র্যাকশনেশনে তারা ভালো চিকিৎসা করছেন, কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভবও হয় না। আমার মনে হয় হাই এন্ডের রেডিয়েশন থেরাপি আমাদের দেশে প্রবর্তন হওয়া খুব জরুরি। সাইবারনাইফটা বোধহয় ক্যান্সার হসপিটালে আসতেই পারে, এটা আসলে ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারের রোগীদের একটা সুবিধা বাড়বে। আমি ফিরে যাই যে অপারেশনের দিকে। অপারেশনের রেডিক্যাল প্রস্টেটেক্টমি খুব প্রচলিত একটা চিকিৎসা, বহুদিন থেকে এটা বিস্তৃত আছে, চালু আছে সারা পৃথিবীতে, অত্যন্ত পপুলার একটা চিকিৎসা। তার কারণ হলো যে প্রস্টেট ক্যান্সারের যে মূল অর্গানটা, সেটা সহ ক্যান্সারটা রিমুভ করা সম্ভব। এরপরে যদি মার্জিন পজিটিভ থাকে, তাহলে আমরা রেডিয়েশনের হেল্প নিতে পারি। আমার সত্যর কাছেই পাঠাতে হয়, তারা রেডিয়েশন দেন এবং তার সঙ্গে হরমোন থেরাপি যুক্ত করেন, এবং তার যে রেজাল্ট হয় সেটা রেডিক্যাল প্রস্টেটেক্টমি, কিংবা এটা যদি আরেকটু আর্লি স্টেজে হতো তাহলেও যা হয় রেজাল্টটা মোটামুটি একই হয়। তো এই ধরনের প্রেসিশন কিন্তু এখন করা সম্ভব হচ্ছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা থাকা দরকার। আচ্ছা, ইট ইজ এ multidisciplinary approach between the surgeon, radiation oncologist, medical oncologist, immunotherapist and others. রিহ্যাবিলিটেশনের জন্য তাদের অনেক দরকার, তার কারণ তাদের সেক্সুয়াল ডিসেবিলিটি আসে, তাদের ইনকন্টিনেন্সের একটা সমস্যা আসে, তারপরে তার ফার্টিলিটির একটা সমস্যা আসে,
তারপরে সিস্টেমিক কিছু প্রবলেম আসে। এই সমস্ত কিছুর কারণে সত্যি সত্যি মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কথাটা ডক্টর পাভেল খুব পরিষ্কার করে বলেছেন যে ক্যান্সার হসপিটাল ইজ এ সেন্টার হোয়ার দিস মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বিকাম ভেরি ইজি। তো এরকম অনেক সেন্টার গড়ে তোলা দরকার, যাতে করে আমরা এই সমস্ত ক্যান্সারগুলো আমরা অ্যাড্রেস করতে পারি সঠিকভাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার ভাবে একটি ম্যানেজমেন্ট প্রোটোকল শুনলাম প্রফেসর ডক্টর এম এস সালামের কাছ থেকে। আমরা একজন দর্শককে যুক্ত করতে চাই স্যার, আমাদের পুরো আয়োজনটি আমাদের যেহেতু দর্শকদের জন্য। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি দেখছেন আমাদের আজকের আয়োজন ক্যান্সার করবো জয়, বিকন পাশে আছে সব সময়। আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখুন পরিচয় দিয়ে। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে এজে লিঙ্কন বলছি। চমৎকার একটা এবং খুব প্রয়োজনীয় একটা ব্যাপার নিয়ে আজকে কথা হচ্ছে, প্রোস্টেট ক্যান্সার। আপনি আরেকটু জোরে বলবেন, কাইন্ডলি আরেকটু লাউডলি বলবেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রোস্টেট ক্যান্সারটা আমাদের কোনো পরবর্তী প্রজনন যে আমাদের জেনারেশন তৈরি করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি কোনো ঝামেলা হবে কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটু আমাদের সাথেই থাকুন, এই প্রশ্নটির উত্তরটি আমরা গ্রহণ করবো স্যারদের কাছ থেকে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা এই পর্যায়ে আসতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমানের কাছে। একজন দর্শকও প্রশ্ন করলেন যে জেনারেশন বাই জেনারেশনের ইম্প্যাক্টটা কি, যদিও স্যার শুরুতে এটি বলেছেন। তারপরে আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, এই যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা স্যার বললেন, অর্থাৎ একজন ইউরোনকোলজিস্ট তিনি সেটি সার্জারি করবেন, সার্জারি পরবর্তী রেডিয়েশন এর জন্য আপনাদের কাছে রেফার করছেন। তো আপনারা কি কি গাইডলাইন এখানে মানে ব্যবহার করছেন, এবং কোন মাত্রায় রেডিয়েশনটি দিচ্ছেন এবং কি রেডিয়েশন দিচ্ছেন, সেই বিষয়টা জানতে চাই। এবং এটার লেটেস্ট কোন অ্যাডভান্সমেন্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এসেছে কিনা? ধন্যবাদ ডক্টর বাসুদেব। প্রথমে আমি একটু রেডিয়েশন কি জিনিস সেটা নিয়ে অল্প একটু কথা বলি। কারণ আসলে রোগীরা আমাদের কাছে প্রথমেই জানতে চায় যে এটা আসলে কি থেরাপি। কারণ অপারেশন সবাই বোঝে, সার্জারি কি জিনিস সেটা সবাই বোঝে, কেমোথেরাপি এটা বোঝে যে একটা ওষুধ স্যালাইনের মাধ্যমে শরীরের মধ্যে দিয়ে দেওয়া, এগুলি মানুষ মোটামুটি বোঝে। কিন্তু আসলে রেডিয়েশন থেরাপিটা আসলে কি জিনিস সেই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রোগী এসে আমাদেরকে জিজ্ঞেস করে। তো আমি একটু সংক্ষেপে ইন্ট্রোডিউস করি। রেডিয়েশনটা হচ্ছে এক ধরনের শক্তি, এক ধরনের এনার্জি, যেটা শরীরের মধ্যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণে শরীরে প্রবেশ করালে, যেই জায়গাটাতে আমরা এটা প্রবেশ করাই, একটা টার্গেট অর্গান, একটা টার্গেট জায়গাতেই আমরা এটা প্রবেশ করাই, সেখানে খারাপ যে জিনিসগুলো আছে, অর্থাৎ ক্যান্সার বা টিউমার যেটা বড় হচ্ছে, সেই খারাপ জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো এই রেডিয়েশন থেরাপিটা কিন্তু বিভিন্ন ভাবে নেওয়া যায়। অর্থাৎ আমরা সাধারণত যেটা প্র্যাকটিস করি, প্রতিদিন আসা, শনিবার থেকে বুধবার, অর্থাৎ সপ্তাহে 5 দিন, 2 দিন ছুটি, এরকম বিভিন্ন প্রোটোকল আছে, বিভিন্ন ধরনের রেডিয়েশন থেরাপির ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু কথা বলছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে, আমি শুধু এটার মধ্যে কনফাইন্ড থাকি। প্রোস্টেট ক্যান্সারের রেডিওথেরাপিটা সাধারণত মোটা দাগে 3 ভাবে আমরা দেই। একটা হচ্ছে ইবিআরটি, যেটা হচ্ছে অর্থাৎ পেশেন্টের চারপাশে ঘুরে এবং একটা এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করে। যখন সিটি স্ক্যান করে অথবা এক্সরে করে, ঠিক সেরকম রোগী কোনো ব্যথা পাবেন না, কোনো কষ্ট অনুভব করবেন না। এই রেডিয়েশনের কারণে শরীরে কোনো তাৎক্ষণিক ক্ষতি হয় না, এইটা কোনো স্বাদ, বর্ণ, গন্ধ কিছু নেই। এই যে রেডিয়েশনটা আমরা দেই, এটা হচ্ছে বাইরে থেকে রেডিয়েশন, এটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের এক ধরনের চিকিৎসা। 2 নাম্বার হচ্ছে ব্র্যাকিথেরাপি। ব্র্যাকিথেরাপি জিনিসটা বিভিন্ন ধরনের হয়। ব্র্যাকিথেরাপিটা হচ্ছে যেখানে টিউমার, সেটার ভিতরে কোনো বস্তু প্রবেশ করিয়ে যদি আমরা শুধু টিউমারটাকে নষ্ট করি রেডিয়েশনের মাধ্যমে, সেটাকে আমরা বলি ব্র্যাকিথেরাপি। প্রোস্টেট ক্যান্সারে কিন্তু ব্র্যাকিথেরাপির সুযোগ রয়েছে। প্রোস্টেট ক্যান্সারের ঠিক যেখানে টিউমার এবং প্রোস্টেটের যে জায়গাগুলোতে আমরা রেডিওথেরাপি যতটুকু ডোজে দিতে চাই, সেই জায়গাগুলোতে আমরা সিড বলি, সেই সিডগুলো প্রবেশ করিয়ে আধুনিক কিছু মেশিনারিজ আছে, কিছু প্ল্যানিং ইকুইপমেন্ট আছে, কিছু
টেকনিক আছে, এই টেকনিকগুলোর মাধ্যমে আমরা শুধু সেই টুকুতে আমাদের ডিজায়ার্ড ডোজ, যেটা আমরা চাচ্ছি ওই টিউমারটা নষ্ট করার জন্য, আমরা দিয়ে ফেলি। এটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ ব্র্যাকিথেরাপি। 3 নাম্বার হচ্ছে কেমোথেরাপির মতোই আমরা ইনজেকশনের মাধ্যমেও কিন্তু শরীরের মধ্যে কিছু ওষুধ প্রবেশ করাই, যেটাও কিন্তু রেডিয়েশন এমিট করে, অর্থাৎ রেডিয়েশন তৈরি করে শরীরের ভিতরে গিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে রেডিও ফার্মাসিউটিক্যালস বলতে পারি। সেটা আসলে অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সারে, অর্থাৎ সারা শরীরের বোনসে, অর্থাৎ সরি হাড়ে যদি রোগটা ছড়িয়ে যায়, আমরা তখনই এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করি। তো আমাদের দেশে প্রেক্ষাপটটা আসলে কি? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা রেডিওথেরাপিটা সরকারি এবং বেসরকারি দুই সেটিংই কিন্তু দিয়ে থাকি। সরকারি হাসপাতাল হিসেবে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমরা রেডিয়েশন দিচ্ছি। এর বাইরে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সহ আরো কয়েকটা হাসপাতালে রেডিওথেরাপি দেওয়ার সুযোগ আছে। তবে আমাদের দেশে আমরা এখনো প্রোস্টেট ক্যান্সারের জন্য ব্র্যাকিথেরাপি এবং রেডিও ফার্মাসিউটিক্যালসটা আসলে শুরু করতে পারিনি। কিছু কিছু জায়গায় হয়তোবা রেডিও ফার্মাসিউটিক্যালস দেওয়ার সুযোগ আছে, কিন্তু উপযুক্ত ইকুইপমেন্ট বা জনবলের কারণে আমরা হয়তো জিনিসটা খুব বেশি প্র্যাকটিস করি না। আমরা কি প্র্যাকটিস করি? আমরা বাইরে থেকে রেডিয়েশনটা প্র্যাকটিস করি। তো এই রেডিয়েশনটার মধ্যে অনেক ধাপ আছে, নতুন নতুন মেশিন এখন আমাদের হাতে চলে এসছে, টেকনিকের ব্যাপার আছে। স্যার যেটা একটু আগে বললেন, আমরা আগের দিনগুলোতে শুধুমাত্র এক্স-রে দেখে দেখে রেডিয়েশন দিয়ে দিতাম। এরপরে 3D CRT বলে একটা টেকনিক আসলো, যেটা কিনা আমরা সিটি স্ক্যান করে দিতে পারি। এরপরে IMRT আসলো, এরপরে র্যাপিড আর্ক বা ভিম্যাট যেটাই বলি সেটা আসলো। স্যার যেটা বললেন IGRT, অর্থাৎ টিউমারটা যতটুকু ছোট হচ্ছে আমরাও ততটুকু ওই টিউমার ছোট হওয়ার সাথে তাল রেখে রেখে শুধু যেখানে টিউমার শুধু সেখানেই রেডিয়েশনটা দিব, অন্য কোথাও দিব না। কারণ রেডিয়েশনের একটা সাইড ইফেক্ট আছে, ছোট হোক বড় হোক সাইড ইফেক্ট আছে। এই যে প্রিসিশন অফ ট্রিটমেন্ট, স্যার যেটা বললেন যে আমরা রেডিয়েশনটা যদি দেই, রেডিয়েশনটা দিয়ে কিন্তু আমরা যে কোনো সেল নষ্ট করে দিতে পারি, যে কোনো সেল অর্থাৎ শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারি। কিন্তু আমরা কি করতে চাই? আমরা চাই শুধু ক্যান্সার সেলগুলোকে নষ্ট করতে, এবং এর আশেপাশে যে ভালো সেলগুলো আছে, ভালো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেগুলোকে বাঁচাতে। বিশেষ করে তলপেটে যখন আমরা রেডিয়েশন দেই, সেখানে কিন্তু আমার প্রস্রাবের থলি, আমার পায়খানার রাস্তা, আমার খাবারের নাড়িভুঁড়ি অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, তারপরে পুরুষ প্রজনন তন্ত্র, হাড়, এগুলো কিন্তু আমাকে সেভ করতে হবে। এগুলো বাঁচিয়েই কিন্তু আমাকে শুধু প্রোস্টেটের মধ্যে খারাপ যে অংশটুকু অথবা আশেপাশে যদি খারাপ কিছু থেকে থাকে, সেটাই আমরা নষ্ট করি। তো আমাদের দেশে আমরা এখন পর্যন্ত আসলে ভিম্যাট করছি বেসরকারি পর্যায়ে। সরকারি ভিম্যাটটা হচ্ছে মোটামুটি আপনি বলতে পারেন চতুর্থ প্রজন্মের একটা চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে খুব প্রিসাইজলি আমরা রেডিয়েশনটুকু শুধু যেখানে আমার দেয়া দরকার অর্থাৎ প্রোস্টেট, সেখানেই আমরা দেই। আর আশেপাশে যে ভালো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো রেডিয়েশন পায়, কিন্তু সেই রেডিয়েশনের মাত্রাটা এতটাই কম থাকে যে তার কোনো ক্ষতি হয় না। এবার আসি আমাদের ক্যান্সার হাসপাতাল। স্যার যেটা বললেন, হয়তো আমাদের ক্যান্সার হাসপাতালে সাইবার নাইট চলে আসবে। আসলে স্যার আমরাও চেষ্টা করছি। এই মুহূর্তে হয়তো আমরা IMRT করছি না, তবে আমাদের বর্তমান পরিচালক স্যারের ঐকান্তিক চেষ্টায় হয়তো অচিরেই আমরা IMRT সফটওয়্যার এবং মেশিন তো আমাদের আছেই স্যার, আমরা শুরু করে দিব। সেক্ষেত্রে হয়তো আমাদের রোগীরা আরো ভালো সার্ভিস পাবে। তো আমরা যেটা করছি, আমরা 3D CRT পর্যন্ত রোগীদেরকে দিচ্ছি আমাদের সরকারি হাসপাতালে। তবে সরকারি হাসপাতালে খরচ কম, বেসরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে একটু খরচ বেশি। কিন্তু তবু আমি বলবো, এই যে IMRT, ভিম্যাট বা র্যাপিড আর্ক থেকে শুরু করে যেই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাগুলো বর্তমানে বাংলাদেশে আছে, এগুলোর খরচ আপনি যদি কম্পেয়ার করেন, একটা রোগী যখন বিদেশ যায়, আমি খোলাখুলি বলি, সরাসরি আসলে বাংলাদেশের মানুষ তো ইন্ডিয়া এবং সিঙ্গাপুরেই বেশি যায় আর থাইল্যান্ডে বেশি যায়। সেখানে যাওয়া আসা থাকা এবং ট্রিটমেন্ট সব মিলিয়ে যে খরচ, তার 20 ভাগের 1 ভাগও খরচ বাংলাদেশে যদি সর্বোচ্চ ট্রিটমেন্টটা তিনি করেন, সেই খরচটা তার লাগে না। এই পুরো 1.5 মাস অথবা 2 মাসের যে ট্রিটমেন্টটা আমরা তাকে দেই, তাতে যে খরচটা পড়ে এবং সে বিশ্বের সর্বোচ্চ ট্রিটমেন্টটা কিন্তু পায়। আর SBRT অর্থাৎ ভিম্যাটের চেয়েও পরে আমরা যেটা করি হাইপোফ্র্যাকশনেশন, অর্থাৎ আমরা তো রেডিয়েশনটা 2 মাস ধরে দেই, একদম মানে অ্যাপ্রক্সিমেটলি, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এই 2 মাসের ট্রিটমেন্টটা আমরা শর্ট করে অল্প কয়েকদিনে নিয়ে আসতে পারি, যেটাকে আমরা হাইপোফ্র্যাকশনেশন বলছি। এবং এটারই একটা ফর্ম হচ্ছে SBRT, স্যার যেটা বললেন এটারই একটা ফর্ম হচ্ছে সাইবার নাইফ।
এই টেকনোলজিগুলো আরো প্রিসাইজ না হলে আসলে রোগীর ক্ষতি হয়ে যাওয়ার চান্স থাকে, এবং সব সেটিং এ কিন্তু এই চিকিৎসাগুলো দেওয়া যায় না। একমাত্র প্রাথমিক অবস্থায় আসলেই কিন্তু এই সাইবার নাইফ বা এসবিআরটি যেটাই বলি না কেন সেটা করার সুযোগ থাকে। যদি রোগ আশেপাশে ছড়িয়ে যায় তখন কিন্তু আসলে এই চিকিৎসাগুলো দেওয়ার সুযোগ থাকে না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু আমি বলতে পারি বিশ্বের সর্বাধুনিক রেডিয়েশন চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। প্রাইভেট অনেক সেক্টরে অলরেডি হচ্ছে এবং সরকারি সেক্টরে আমরা অচিরেই ইনশাল্লাহ শুরু করব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ নোমান, আপনার কাছ থেকে কিছু ভালো খবর পাওয়ার জন্য এবং রেডিয়েশনের যে উপকারিতাটা এবং কোন পদ্ধতিতে আপনারা দিচ্ছেন সেই বিষয়টি আমরা আসলে জেনে গেলাম। আমরা একজন দর্শকের প্রশ্ন দিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সুইটি আক্তার, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। প্রশ্ন করেছেন প্রফেসর ডক্টর এম এস সালাম স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছি what is the role of apalutamide in the management of prostate cancer? অনেক ধন্যবাদ। অ্যাপলুটামাইড সম্প্রতি একটা আলোচনার সূত্রপাত হয়েছে, কারণ এই ওষুধটি সম্প্রতি বিকন ফার্মাসিউটিক্যাল মার্কেটে নিয়ে এসেছেন। প্রস্টেট ক্যান্সার যখন বিস্তৃতি লাভ করে তখন একটা মারাত্মক সিচুয়েশন। সেই সময়ে কি চিকিৎসা দিলে সবচেয়ে ভালো হয় সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করি। যে সমস্ত ফার্মাসিউটিক্যাল আমাদের কাছে ছিল, বর্তমানে মার্কেটে ছিল, সেগুলো খুব যথেষ্ট ছিল না। অনেক সময় আমরা আমদানি নির্ভর ছিলাম, অনেক সময় আমরা স্মাগলারদের উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু এখন দেশে এই প্রোডাক্টটা আসাতে আমরা স্বস্তি বোধ করছি, রোগীদেরও স্বস্তি বোধ করার যথেষ্ট কারণ আছে। মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার এবং ক্যাস্ট্রেট রেজিস্ট্যান্ট প্রস্টেট ক্যান্সারের এই দুইটা স্টেজে অ্যাপলুটামাইড খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। এটি খুবই সম্প্রতি মার্কেটে এসছে, আমরা 2-1 পেশেন্টকে দিয়েছি। আমাদের অভিজ্ঞতা সত্যি সত্যি খুবই কম। আমরা হয়তো অল্প দিনের মধ্যেই কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব, তার প্রেক্ষিতে আমরা ডেফিনেটলি এই প্রশ্নের উত্তরটা আরো সঠিকভাবে বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যার অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি পরিচয় করে দিব অন বিহাফ অফ বিকন ফার্মাসিউটিক্যালস আমাদের স্পেশাল গেস্ট মোহাম্মদ আলমগীর হোসেন, যিনি আজকের সেশনে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করবেন। এবং সেই সাথে স্যার যেমনটি বলছিলেন যে নতুন একটি ড্রাগ লঞ্চ করেছেন আপনারা, অ্যাপালুটামাইড, যেটি অ্যাপালুডা নামে পরিচিত, এবং আজকে এই অ্যাপালুডাটির সৌজন্যে অনুষ্ঠানটি হচ্ছে। আপনি যদি একটু প্রোডাক্টটি সম্পর্কে আমাদেরকে একটু জানান, এবং সেই সাথে আমাদের আজকে প্যানেল এক্সপার্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ ডক্টর বাসুদেব সাহা, ধন্যবাদ রাজ টিভিকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা উপস্থিত আছেন সম্মানিত চিকিৎসক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুব অন্যরকম একটা সময় উপভোগ করছি। আমাদের স্বনামধন্য উপমহাদেশের স্বনামধন্য ইউরোলজিস্ট প্রফেসর এম এম সালাম স্যারের উপস্থিতিতে আমাদের সাথে উপস্থিত আছেন, যেটা বলছিলাম যে ক্যান্সার করব জয়, এই জয়ের অন্যতম যোদ্ধা ডক্টর আব্দুল্লাহ নোমান পাভেল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানটা করার জন্য। স্পেশালি আজকের এই প্রোগ্রামের যে টপিক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোস্টেট ক্যান্সারের কারণ, লক্ষণ এবং চিকিৎসা সমূহ স্যারেরা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের প্রিয় দর্শকদের জন্য। এর সাথে সাথে আমি অন বিহাফ অফ বিকন একটা সুখবর আজকে বলতে চাই, যেটা প্রফেসর এম এস সালাম স্যার বলছিলেন যে বাংলাদেশে আসলে দেশীয় কোম্পানি হিসেবে ওষুধের প্রাপ্তিটাকে ইনশিওর করার জন্য গত 10 বছর ধরে বিকন ফার্মাসিউটিক্যালস আসলে এই আমাদের স্বনামধন্য প্রফেসর এবং ডাক্তারদের সাথে ক্যান্সার যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা গত 10 বছরে আসলে এই প্রোস্টেট ক্যান্সারের জন্য আপনারা জানেন যে এডিটি হিসেবে পরিচিত বাইকুলুটামাইড আমরা লঞ্চ করেছি, বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আমাদের অ্যাবেরাটরন এসিটেট বাংলাদেশে অ্যাভেলেবল আছে, এবং স্যারদের এই লড়াইয়ের জন্য আসলে আরেকটা বড় ঢাল হিসেবে আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি একটা ইউএসএ এফডিএ অ্যাপ্রুভড একটা মলিকিউল, যেটা স্যার বলছিলেন অ্যাপালুটামাইড, বাংলাদেশে অ্যাভেলেবল করেছি। সো আমরা সবাই আনন্দিত আরেকটা নতুন উইপন হাতে পাওয়ার জন্য, এই প্রোস্টেট ক্যান্সারের এগেইনস্টে ফাইট করার জন্য স্যারদের হাতে তুলে দেওয়ার
জন্য আর কি। এর সাথে সাথে আমি এইটুকু বলতে চাই, আসলে স্যার যেটা বলছিলেন প্রোস্টেট ক্যান্সারের জন্য অ্যাপালুটামাইড বা অ্যাপালুটা হচ্ছে দুটা ইন্ডিকেশনের জন্য অ্যাপ্রুভড, নন মেটাস্টেটিক ক্যাস্ট্রেশন রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার, যেটা আসলে একটা ক্লিনিক্যাল ট্রায়াল যার নাম হচ্ছে স্পার্টান ট্রায়ালের মাধ্যমে এটা স্টাবলিশড হয়েছে তার এফিকেসিটা। এর সাথে সাথে হচ্ছে টাইটান ট্রায়ালের মাধ্যমে হচ্ছে মেটাস্টেটিক ক্যাস্ট্রেশন সেন্সিটিভ প্রোস্টেট ক্যান্সারের জন্য এটা ইউএস এফডিএ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই দুটো ড্রাগেরই যে এই ড্রাগটার যে দুটো ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে সেখানে তার এফিকেসিটা অত্যন্ত সিগনিফিক্যান্ট লেভেলে পাওয়া গেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে রাজ টিভি এবং খুব স্পেশালি আমার শ্রদ্ধেয় প্রফেসর এম এস সালাম স্যারকে এবং ডক্টর আব্দুল্লাহ নোমান পাভেল ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আজকের অনুষ্ঠানে খুব সুন্দরভাবে, অত্যন্ত প্রাঞ্জলভাবে, খুব উপভোগ করার মতো বলবো যে আপনারা বিভিন্ন প্রশ্নগুলো তাদের উত্তরগুলো উপস্থাপন করেছেন। সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি বিকনের পক্ষ থেকে। সাথে সাথে এইটুকু প্রমিস করছি, আমরা আপনাদের পাশাপাশি ক্যান্সার লড়াইয়ে আছি এবং থাকবো সব সময়ের জন্য। ধন্যবাদ এবং শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। আসলে আমরাও চাই যে এভাবেই ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে থাকবে বিকন এবং সেই সাথে থাকবে আমাদের চিকিৎসক বৃন্দ। আমরা এই পর্যায়ে একটু অনুভূতি জানবো। শুরুতেই আসলে আমার বন্ধুবর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ নোমান, আমাদের প্রিয় দর্শক জানিয়ে রাখলাম আপনাদেরকে একটু, আজকে যিনি প্যানেল এক্সপার্ট, আমার অত্যন্ত মানে কাছের বন্ধুবর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ নোমানের সাথে এই প্রথমবারের মতন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছি বলে আমার নিজেরও ভালো লাগছে। আমি একটু শুনবো আমার বন্ধুবরের অনুভূতি কেমন লাগলো আজকের এই আয়োজনে আসতে পেরে। ধন্যবাদ ডক্টর বাসু। সত্যি কথা বলতে আমি প্রফেসর সালাম স্যারের সাথে প্রোগ্রাম করব, এটা আসলে আমার জন্য একটা স্বপ্নের মতো। স্যারকে আমি দূর থেকে দেখেছি, স্যার হয়তো আমাকে চিনবেন না বা আমি হয়তো স্যারের সাথে ভাবে ইন্টারাকশন হয়নি, বাট স্যারের অনেক প্রোগ্রাম আমি দেখেছি, ফিজিক্যালিও অ্যাটেন্ড করেছি। আর এখন তো করোনার যুগ, গত 1 বছর আমরা অনলাইনেই আছি, তো এটা আমার জন্য আসলে খুব একটা ভালো লাগার মুহূর্ত। আর বাসুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। বাসুদেব এবং রাজ টিভি সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর রোগীদের প্রতি আমার একটাই অনুরোধ যে প্রোস্টেট ক্যান্সার আমাদের দেশে বাড়ছে, যেহেতু স্যার প্রথমেই বললেন যে বাইরের দেশে কিন্তু সেকেন্ড মোস্ট কমন ম্যালিগনেন্সি ইন মেল, অর্থাৎ পুরুষদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। আমাদের দেশেও কিন্তু আমরা ডিটেক্ট করতে না পারার কারণে এটা এতদিন আমরা বলতে পারতাম না, বাট এখন ডিটেকশন বাড়ার কারণে আমরা বুঝতে পারছি। তো এই রোগটাকে আপনারা শুরুতেই যদি ধরতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ নিরাময় যোগ্য। এবং স্যার যেটা বললেন, আপনারা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবেন। তো এই উপসর্গগুলোকে রাইট, অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ নোমান পাভেল আপনার প্রাণবন্ত উপস্থিতির জন্য, এবং প্রত্যাশা রাখবো আপনি আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশেই থাকবেন। আমরা এই পর্যায়ে অনুভূতি শুনবো আমাদের শুরু করি, বাট আপনারা সমস্যা হওয়া আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকের শিক্ষক অধ্যাপক ডক্টর এম এ সালাম, আমাদের অহংকার, অনারেবল ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইউটিএফবি, আজকের অনুষ্ঠানে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন বলে স্যার আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। এবং সেই সাথে ক্যান্সার করব জয় বিকন পাশে আছে সবসময়, এটি একটি ধারাবাহিক আয়োজন। ক্যান্সার সচেতনতা বিকন সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে, সেই প্রত্যয় নিয়েই কিন্তু এই আয়োজনটি করেছে, শুধুমাত্র আমাদের সাধারণ জনগণের অ্যাওয়ারনেসের জন্য এবং আমাদের মেডিকেল শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারটাকে আরো একটু উচ্চ মাত্রা নেওয়ার জন্য। তো এই আয়োজন আপনার কেমন লাগলো এবং কিভাবে আমরা ভবিষ্যতে এই আয়োজনটাকে আরো বেশি ত্বরান্বিত করতে পারি, আপনার পরামর্শ চাচ্ছি। ডক্টর বাসু, দিস ইভিনিং ওয়াজ এ ইউনিক ইভিনিং ফর মি, কারণ এই বিষয়গুলো আমরা সাধারণ মানুষের সামনে আলোচনা করার কোনো সুযোগ পাই না। এই সুযোগটা আপনি এত চমৎকারভাবে আপনার বলবো আর্টিস্টিক প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি সবার সামনে উন্মোচন করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। রাজ টিভিকেও অনেক ধন্যবাদ যে এরকম একটা মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, এবং আমার ধারণা যে এই প্ল্যাটফর্মটা আমরা ঘন ঘন ব্যবহার করলে আমার মনে হয় মানুষেরা উপকৃত হবেন। আর আজকের আলোচনার যে মাত্রাটা, সেটি হলো ডক্টর নোমান পাভেল
যে মাত্রায় নিয়ে গেছেন, কিংবা যে সমস্ত দর্শক প্রশ্নের মাধ্যমে আমাদেরকে ইনসিস্ট করেছেন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা যুক্ত হয়েছিলেন তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং খুবই দক্ষতার সাথে প্রশ্নগুলো করেছেন। তারপরে আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার হিসাবে যারা কাজ করেছেন তারাও খুব সুন্দর করে প্রোগ্রামটা করেছেন, কোনো জায়গাতে কোনো ইন্টারাপশন হয়নি। আর ডক্টর আলমগীরকে আমি ধন্যবাদ জানাই ওনার স্পষ্ট বলার জন্য, এবং চমৎকার করে উপস্থাপন করেছেন এবং খুব বিনয়ের সাথে এত বড় একটা প্রোডাক্ট এই দেশে নিয়ে এসছেন এবং সেটা খুব বিনয়ের সাথে উপস্থাপন করার জন্য, মার্কেটে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো সব মিলিয়ে এটা একটা চমৎকার সন্ধ্যা, এটা মনে রাখার মতো একটা সন্ধ্যা আপনি উপহার দিয়েছেন। ডক্টর বাসুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। We're absolutely honored and privileged to hear such a glamorous words from your corner. সত্যি অসাধারণ স্যার, আমাদের জন্য এটি স্মরণীয় হয়ে থাকবে। ইনফ্যাক্ট আমরা তিনজনই এখানে বন্ধু। আরো একটি সিক্রেসি প্রিয় দর্শক আপনাদেরকে দিচ্ছি, এখানে আছেন মোহাম্মদ আলমগীর হোসেন, তিনিও আমাদের বন্ধুবর, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ নোমান আমাদের বন্ধুবর, এবং সেই সাথে এই তিন বন্ধুর সম্মানিত শিক্ষক হচ্ছেন প্রফেসর ডক্টর এম এ সালাম। এটি আসলেই একটি ইতিহাস। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রোস্টেট ক্যান্সার যাতে না হয়, আমাদের বাবা যারা রয়েছেন, বৃদ্ধ বাবা, বৃদ্ধ নানা, বৃদ্ধ দাদা, তাদের জন্য কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবীতে আমরা এসেছি। অতএব তাদের প্রতি আমরা আরো যত্নশীল হই, সঠিক সময়ে স্ক্রিনিং করি। একটি কথা কিন্তু বারবার আজকে প্যানেল এক্সপার্ট বৃন্দ বলেছেন, স্যারও বলেছেন, ডক্টর নোমানও বলেছেন যে স্ক্রিনিংটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আরো একটি সুখবর দিয়েছেন ডক্টর নোমান যে এটি সম্পূর্ণ নিরাময় যোগ্য। অতএব আসুন আমরা যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু এই প্রোস্টেট ক্যান্সারকে জয় করা সম্ভব। আর এই জন্য তো বিকন পাশে আছে সবসময়, কারণ তারা নিত্য নতুন অনকোলজি প্রোডাক্ট নিয়ে আসছেন শুধুমাত্র আপনাদের জন্যই। তো আসুন আমরা একসাথে কাজ করি, এক কাতারে দাঁড়িয়ে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সুন্দর করে এগিয়ে নিয়ে যায় এই প্রিয় বাংলাদেশকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।